শখকে আমি বুঝিয়ে বললে শখ ঠিক রাজি হবে। কিন্তু বড় মেয়ে রেখে ছোট মেয়ের বিয়ে, সমাজ কি চোখে দেখবে? তুমি চুপ করো। আমার শখের জন্য যেটা ভালো হবে আমি তাই করব। সমাজ সারা জীবন আমার শখের পাশে থাকবে না, যে আমার সমাজের কথা ভাবতে হবে। মা তো ঠিকই বলেছে বাবা, পারলে তুমি আপুর সাথে ওনার বিয়ে দাও। আমি মরে যাব তাও ওনাকে বিয়ে করব না। আমার যদি জোরে জোরে করো তাহলে আমি বাসা থেকে চলে যাব। বলেই গটগট করে চলে গেল শখ। মেয়েটা কখন যে এসে দাঁড়িয়েছিল কেউ বুঝতেই পারেনি। আয়ান ফেলফেল করে শখে যাওয়ার প্রাণে তাকিয়ে আছে। বেশ, আমিও দেখতে চাই তুমি কি করে আমাকে অন্য কারো হাতে দেখতে পারো। তোমার কথা মতো আমি মুনতাহাকে বিয়ে করব। ওর সাহস কি করে হয় আমাকে মুখের উপর না করে দেওয়ার? স্যার, আপনি চাইলে মুনতাহার সাথে আমার বিয়েটা দিতে পারেন, আমার কোনো সমস্যা নেই। যদি কিছু মনে না করেন, আমি শখের সাথে কিছু কথা বলতে চাই। আয়ানের কথায় রুহি বাদে সবাই অবাক হয়ে গেছে। যে মেয়েটাকে দেখতে পারে না তাকে বিয়ে করে সারা জীবন কি করে সংসার করবে? আয়ানের মা রেগে আয়ানকে বলল, তুমি কি পাগল হয়ে গেছো আয়ান? না মা, পাগল হয় নাই, তোমাদের সম্মানের কথা চিন্তা করছি। সবাইকে আমার বিয়ের কথা বলে আসছো, ভুলে গেছো? আয়ানের কথায় মিসেস নীলিমা চৌধুরী মাথা নিচু করে ফেল। আচ্ছা, মুনতাহা কি রাজি হবে? ও যে রাগী। ওকে রাজি করানোর দায়িত্ব আমার। তাও দেখি বিয়েটা মুনতাহার সাথে হবে ফাইনাল। হ্যাঁ, মুনতাহার সাথেই হবে। আয়ান অনুমতি পেয়ে শখের কাছে গেল। মুনতাহাকে নিয়ে কথা হচ্ছিল তখনই মুনতাহা যাচ্ছিল। তোর বিয়ে, তুই আমার সাথে এদিকে আয়। বলেই রাহেলা বেগম মুনতাহাকে নিজের রুমে নিয়ে গেল। শোন, ওরা শখকে পছন্দ করেছে আয়ানের জন্য, কিন্তু বড় মেয়ে রেখে কি ছোট মেয়ের বিয়ে দেওয়া যায়? তাই তোর সাথে বিয়ে ঠিক করা হয়েছে। তুই এই নিয়ে একটাও কথা বলবি না, সব কথা দেওয়া হয়ে গেছে। কিন্তু মা, আমাকে না জানিয়ে এত বড় সিদ্ধান্ত তোমরা কি করে নিতে পারো? লাইফটা আমার, তোমাদের না। সংসার সারা জীবন আমি করব, তোমরা না। তাহলে আমাকে না জানিয়ে তোমরা কিভাবে কথা দিতে পারো? আর আয়ান স্যার আমাকে বিয়ে করতে রাজি হলো? হ্যাঁ, আয়ান নিজেই বলেছে তোকে বিয়ে করবে। অবিশ্বাস্য, আমি বিশ্বাস করি না। আমি এই বিয়ে কিছুতেই করতে পারবো না। মুনতাহার ভেতরটা শেষ হয়ে যাচ্ছে। ভেতরে করার যদি শূন্যতা অনুভব করছে। এই মুহূর্তে যাকে সব থেকে বেশি মনে পড়ছে সে আর কেউ না, সে হচ্ছে শুভ। তাহলে সেও কি শুভকে ভালোবেসে ফেললো? না, এ হতে পারে না। আমি এই বিয়ে কিছুতেই করতে পারি না। আমাদের এই একটা কথা রাখ মা, তোকে ছোট থেকে বড় করেছি। তোকে নিয়ে কি আমাদের আশা, ইচ্ছা, আকাঙ্ক্ষা থাকতে পারে না বল? তুই এভাবে আমাদের ছোট করে দিবি? এই দিন দেখার জন্য তোকে আমরা বড় করেছি বল? মায়ের কথাগুলো মুনতাহার তীরের মতো বুকে গিয়ে লাগলো। সে যতই রাগারাগি করুক না কেন, বাবা মায়ের অসম্মান হোক এমন কোনো কাজ সে তো করতে চায় না। এমনকি এখন সে কি করবে? হ্যাঁ, শুভকে কল দেওয়া যেতে পারে, উনি যদি কিছু উপায় বের করতে পারে। আচ্ছা মা, তুমি যাও, আমি ভেবে দেখছি। আমি এখন একটু একা থাকতে চাই, আমার ভালো লাগছে না কিছু। মুনতাহার মা খুশি হয়ে বলল, আমি জানতাম মা, তুই ঠিক রাজি হবি। আমার মেয়ে যতই রাগী হোক না কেন, আমার মেয়েটার মনটা খুব ভালো। যাই, সবাইকে গিয়ে বলে আসি। বলেই উনি চলে গেলেন। মুনতাহার মা যাওয়ার সাথে সাথেই মুনতাহা দরজা লাগিয়ে দিল। শুভকে কল করেই যাচ্ছে, কিন্তু শুভ কল তুলছে না। এক পর্যায়ে মুনতাহা কান্না করতে করতে ফ্লোরে বসে পড়ল। আমি কি ভেতরে আসতে পারি? আপনাকে আর কতবার বলবো আমি আপনাকে বিয়ে করব না? শুনতে পাই নাই? সবার সামনে বলে আসছি। বাংলা কথা বোঝেন না নাকি? আমি কি তোমাকে বলছি আমাকে বিয়ে করতে হবে, বা তোমাকে বিয়ে করানোর জন্য রাজি করাতে এসেছি? মানে এমন অভিমান করো না যে অভিমানের শেষ আমাকেই না পাও। কথাটা শোনা মাত্রই শখের মার ভেতরটা ধক করে উঠল। জানো শখ, অভিমান জিনিসটা খুব খারাপ, তাই বেশি অভিমান করতে নেই, নয়তো প্রিয় জিনিসটা হারিয়ে ফেলবে। দেখুন স্যার, কি বলতে চান সরাসরি বলেন। পেঁচানো কথা আমার ভালো লাগে না। দাওয়াত থাকলো, সামনের মাসে আমার আর মুনতাহার বিয়ে। তোমাকে কিন্তু সব সময় সব কাজে আগে আগে থাকতে হবে। বড় বোনের বিয়ে বলে কথা। এই খুশির খবরটা তোমাকে দিতে আসলাম। শালিকা হবে তাই একটু মজা করলাম, হা হা হা। আমার আর মুনতাহার বিয়ে, কথাটা শোনা মাত্রই বুকের ভেতরটা কেমন জানি ব্যথা অনুভব করছে। ভেতরটা ছাড়খাড় হয়ে যাচ্ছে। এমনটা হতে চেয়েছি, তাহলে এখন কেন কষ্ট হচ্ছে? তবুও মুখে জোর করে হাসি এনে বলল, বাহ বাহ, তাহলে তো ভালোই। আমি খুব খুশি হয়েছি, খুব মজা হবে।
তাই না বলেন? সত্যি তুমি খুব খুশি হয়েছো শখ? হ্যাঁ, হব না? আমার বোনের বিয়ে বলে কথা। একটা কথা বলবো, রাখবে শখ? আয়ানের এমন করুণভাবে কথা বলাটা শখকে আরো শেষ করে দিচ্ছে। এত রাগে মানুষ এভাবে কথা বলা মানায় না। কথার মধ্যে নেই কোনো রাগ। আচ্ছা, উনি এত শান্ত কেন হয়ে গেছেন? আমার সাথে রাগারাগি করছেন না কেন? বকছেন না কেন? ঝগড়া করছেন না কেন? আচ্ছা, আমি এসব ভাবছি কেন? ওনার তো কোনো অধিকার নেই আমার উপরে। শখের থেকে কোনো উত্তর না পেয়ে আয়ান আবার আস্তে করে বলে উঠল। শখ? আয়ানের ডাক শুনে ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলো শখ। জি স্যার, বলুন। আমি কি তোমাকে একবার জড়িয়ে ধরতে পারি? শেষবারের মতো প্লিজ একবার। কথা দিচ্ছি, তোমার থেকে যতদূর সম্ভব আমি দূরে থাকার চেষ্টা করব। আর তোমাকে বকাঝকা করব না, রাগ দেখাবো না। তুমি তোমার মতো স্বাধীনভাবে চলাফেরা করবে, প্রমিস। আচ্ছা, উনি এইভাবে কথা বলছেন কেন? উনি কি বুঝতে পারছেন না ওনার এই কথাগুলো আমাকে শেষ করে দিচ্ছে? আমি চাইলেও আর নিজেকে ধরে রাখতে পারবো না। শখ কোনো কথা বলছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। অনেক সময় নীরবতা সম্মতির লক্ষণ হয়, তাই আর কোনো কিছু না ভেবেই আয়ান শখকে শক্ত করে জড়িয়ে ধরলো। শখ কি করবে বুঝতে না পেরে এখনো আগের ন্যায় দাঁড়িয়ে আছে। কেন জানি এই মানুষটাকে তার সবচেয়ে নিরাপদ মনে হয়। মানুষটার কাছে থাকলে শান্তি পায় অনেক। পৃথিবীর সব থেকে শান্তির জায়গা এই মানুষটার বুক। সারা জীবন মাথা রেখে কাটিয়ে দিতে ইচ্ছে করছে। না না, আমি এসব কি ভাবছি? আমি এমন অন্যায় আবদার করতে পারি না। উনি তো এখন আমার বড় বোনের হবু স্বামী। আমি সব কি করছি? শখ যেই আয়ানের দূরে সরাতে যাবে তার আগে আয়ান শখকে ছেড়ে দিয়ে শখের কপালে চুমু খেয়ে শখের দিকে না তাকিয়ে বেরিয়ে আসলো। ড্রয়িং রুমে এসে কোনো কথা না বলে চলে গেল আয়ান। হয়তো নিজের চোখের পানিটা আড়াল করার জন্য, কাউকে দেখাতে চায় না। সেদিনের পর থেকে আয়ান আর শখের সাথে প্রয়োজন ছাড়া কথা বলে না, খুব একটা শখের সামনেও যায় না। আয়ানের এমন অবহেলা শখ কিছুতেই মেনে নিতে পারছে না। শেষ হয়ে যাচ্ছে, তবুও কাউকে কিচ্ছু বলতে পারছে না। এখন আয়ানের কথা মতো বোরকা পেরে চলাফেরা করে, আয়ানের মন মতো চলে। তবুও শখের পরিবর্তন আয়ানের চোখে পড়ে না। আর আগেও মতো কেউ বলে না শখ এটা করো না, ওটা করো না। কেউ রাগ দেখায় না, বকা দেয় না। তবে কি স্যারের কথাই সত্যি? এই অভিমানের শেষে আমি স্যারকেই পাবো না? আমি এসব কি ভাবছি? স্যার আমার বোনের হবু বর, কিন্তু স্যার তো আমাকেই ভালোবাসে। উনি তো আমাকেই বিয়ে করতে চেয়েছিলেন। আমি না করার পরে আমার উপরে রেগে আমার বোনকে বিয়ে করতে রাজি হয়েছে। সেদিন যদি আমি হ্যাঁ বলতাম, আজ অনেক কিছু সুন্দর হতো। এখন আমি কি করব? মাথা কাজ করছে না আমার। শখ মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ল। কিরে, তুই এখানে মাথায় হাত দিয়ে বসে আছিস কেন? আয়াসকে দেখে শখ তাড়াতাড়ি করে নিজের চোখের পানিটুকু মুছে আড়াল করে নিল। কি হলো, কথা বলছিস না কেন? কান্না করছিস কেন? কি হয়েছে বল তো? কয়টা দিন হলো দেখছি কেমন চুপচাপ হয়ে আছিস, কারোর সাথে কোনো কথা বলিস না, কেমন জানি সবার থেকে দূরে দূরে থাকিস। কি হয়েছে শখ তোর, বল তো আমাকে। কিছু হয় নাই রে, এমনি। চল ক্লাসে যাই। এখন কোন স্যারের ক্লাস? আয়ান স্যারের ক্লাস, তাড়াতাড়ি চল, না হলে খবর করে দিবে স্যার। আয়ার নামটা শুনে বুকের ভিতর কেমন জানি করে উঠল শখের। ক্লাসে পরে যাব, আগে বল শখ, তোর কি হয়েছে? কয়দিন ধরে খেয়াল করছি তুই কেমন জানি একটা হয়ে গেছিস। ওমা, হব না? আমার আপুর বিয়ে বলে কথা। আমার তো কলেজে আসতে ইচ্ছে করে না। বাসায় সবাই কত মজা করে, বাসায় এত আনন্দ রেখে কলেজে কি আসতে ইচ্ছে করে? তাহলে কলেজে আসিস কেন? ও কলেজে আসে শুধুমাত্র আয়ান স্যারকে একটা পলক দেখার জন্য, তাই না রে শখ? আমি যদি ভুল না হই। যা, কি সব যাতা বলছিস? উনি আমার বড় বোনের হবু বর, আমি কেন ওনাকে দেখতে আসব? আমি তো ক্লাস করতে আসি। হয়েছে, আর নাটক করতে হবে না। তুই যে আয়ান স্যারকে ভালোবাসিস সেটা আমরা বুঝি না নাকি? কি মনে করিস আমরা ফিডার খাই? তোরা আমাকে ভুল ভাবছিস। দেখ, এখনো সময় আছে। আয়ান স্যারকে কাছে যা আর তোর মনের কথা বলে দে, সব কিছু ঠিক হয়ে যাবে। তোরা পাগল হয়ে গেছিস, তোদের মাথা নষ্ট হয়ে গেছে। তোদের ইচ্ছে এখানে সারাদিন দাঁড়িয়ে থাক, আমি ক্লাসে গেলাম। বলেই রেগে চলে গেল শখ। সবাই ওর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। প্রথম শখ ওদের সাথে এমন ব্যবহার করলো, এই প্রথম। ক্লাসরুমে শখ অন্যদিকে তাকিয়ে কিছুটা ভাবছিল। কখন যে আয়ান সামনে এসে দাঁড়িয়ে আছে সেদিকে খেয়ালই নেই শখের। শখ, এটা ক্লাসরুম, আপনার বাসা না। যা ইচ্ছে খুশি করবেন। আমার ক্লাস করতে হলে মনোযোগ দিয়ে ক্লাসরুমে প্রবেশ করতে হবে। যদি তা করতে না পারেন তাহলে ক্লাসরুমে প্রবেশ করার দরকার নেই। শখ মাথা নিচু করে বলল।
সরি স্যার। বেরিয়ে যান। আর হবে না। আমি কি বলছি আপনার কথা কানে যায় নাই? রেগে গিয়ে থমকে বলল কথাগুলো। শখ আর কোনো কথা না বলে ব্যাগ নিয়ে বেরিয়ে আসলো। কলেজের মাঠে বসে কান্না করছে শখ। নিজের চোখের পানিও আজ শত্রুতা শুরু করেছে। কিছুতেই থামতে চাইছে না। একদল মেয়ে এসে শখকে বলল, তুমি এখানে বসে আছো, যাবে না? শখ নিজের চোখের পানি মুছে বলল, কোথায় যাব? আজ স্যারের জন্মদিন, তাই আজ আমরা ছোট একটা আয়োজন করছি। ছোট বড় সবাই থাকবে, তুমি চলো। স্যারের নাম উল্লেখ না করার কারণে শখ ভাবছে অন্য কোনো স্যারের হবে, তাই ভেবে ওদের সাথে গেল। তুমি ওই রুমটায় যাও, আমরা সবাইকে ডেকে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। শখ ভেতর গিয়ে অবাক, সেই সাথে কষ্টের পরিমাণটা আরো বেড়ে গেল। মুনতাহা আয়নের হাত ধরে দাঁড়িয়ে আছে। এই মেয়ে কারো রুমে প্রবেশ করতে হলে তার অনুমতি নিতে হয়। তুমি জানো না? কেউ তোমাকে শেখায় নাই কিছু? সরি স্যার, আমি মনে হয় ভুল করে এসে পড়েছি। একটা আপু বলল স্যারের জন্মদিন, সবাইকে থাকতে হবে, তাই আসছিলাম। আপনারা এই রুমে আছেন জানলে কখনো আসতাম না। বলেই শখ চলে যেতে লাগলে মুনতাহা এসে শখের হাত ধরে ফেলল। কোথায় পালাচ্ছিস আমার জীবনটা শেষ করে দিয়ে? তা তুই যা করছিস ভালোই করছিস। আনসারের মতো ছেলেকে না করে দিয়ে এখন বুঝি তোর হিংসা হচ্ছে? এসব কি বলছো আপু তুমি? আমি তো খুব খুশি। নিজের বোনকে হিংসা করব এমন মন মানসিকতা আমার নেই। তাও ঠিক, তোর মতো মেয়ে আয়ান স্যারের যোগ্য না। একটা কথা ভুলে যাবে না আপু, তুমি কিন্তু আমার দয়াতেই আয়ান স্যারকে বিয়ে করতে পারছো। আমি যদি না করতাম তাহলে তো আর তোমাদের বিয়েটা হতো না। আহারে, এখন সেই জন্য বুঝি তোর আফসোস হচ্ছে? থাক, তোর কোথাও যাওয়া লাগবে না, এখানেই থাক। আজ আয়নেরই জন্মদিন। ও আচ্ছা, আমি জানতাম না। তুই ওর কে রে যে তুই জানবি? আর তোর কোনো অধিকার নেই আয়নের উপরে, তাই জানিস না? আমার আছে, তাই আমি জানি। ভালো। এর মধ্যে সবাই চলে আসলো। সবাই আয়নকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে। কেউ কেউ দামি দামি উপহার দিচ্ছে। শখ রুমের এক কোণে দাঁড়িয়ে আছে। তোমাদের বলেছিলাম এসব কিছু করার দরকার নেই। সবাই কি মনে করবে বলো তো? কলেজে এসব জন্মদিন পালন করার কোনো নিয়ম নেই। প্লিজ স্যার, রাগ করবেন না, একটা দিনই তো। আমরা কি প্রতিদিন কলেজে অনুষ্ঠান করি নাকি? এটাই প্রথম, একটা শেষ। আয়ান আর কিচ্ছু বলতে পারো না। মুনতাহা শখকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে বলে উঠল, তুই দূরে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়। এই মেয়ে যদি এখানে থাকে তাহলে আমি চলে যাব। সরি, আমি এখানে থাকতে পারলাম না। বলেই আয়ান চলে যেতে লাগলে সবাই মিলে আটকালো। স্যার আপনাকে যেতে হবে না। আমার জন্য যদি আপনার সমস্যা হয় তাহলে আমি চলে যাচ্ছি। স্যার, ও থাকলে সমস্যা কি? আমারই তো বোন। তোমার বোন হয়েছে তো কি হয়েছে? বললো একটি মেয়ে। আসলে মুনতাহার আয়ানের বিয়ের কথা কেউ জানে না। আমি এত কথা শুনতে যাচ্ছি না। এই মেয়ে, তুমি এখনো যাওনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে রং দেখছো? বলেই আয়ান শখের দিকে এগিয়ে গেল। শখের কাছে গিয়ে শখের হাত ধরে শখকে রুম থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিল। শখ এখনো ঠায় দাঁড়িয়ে আছে। আয়ান এমনটা করবে কখনো ভাবতেই পারেনি। মানুষ কিভাবে এতটা পরিবর্তন হতে পারে? আর আমি তো এটাই চেয়েছিলাম। তাহলে এখন কেন কষ্ট পাচ্ছি? সেদিনের পর থেকে আর শখ কলেজেই যায় না। বিয়ের আর মাত্র 7 দিন আছে। সবাই খুব ব্যস্ত, সবার মুখে হাসি, সবাই কত খুশি। ভালো নেই শুধু শখ, আয়ান, মুনতাহা। সন্ধ্যাবেলা শখ, আমার সাথে একটু যাবি? আমি একটু বাইরে যাব। আমার ভালো লাগছে না আপু, তুমি যাও, আমি ঘুমাবো। এই সন্ধ্যাবেলা কিসের ঘুম? 5 মিনিট সময় দিলাম, রেডি হয়ে নে, আমি নিচে অপেক্ষা করছি। কি আর করার, বনবনের আদেশ অমান্য করা তো যায় না। রেডি হয়ে নিচে চলে আসলো। বাবা, এত ফাস্ট রেডি হয়ে গেলি? কি সব সারাদিন খ্যাতমার্কা হয়ে চলিস? বোরখা পরার ভূত তোর মাথায় কে ঢুকিয়ে দিয়েছে? তুই দিন দিন এত শুকিয়ে যাচ্ছিস কেন রে? আমার বাবা মা কি তোকে খেতে কম দেয় নাকি? তোর চেহারা এই অবস্থা কেন? রাতে ঠিক মতো ঘুমাস না নাকি? চোখের নিচে কালো দাগ পড়ছে কেন? আপু, তুমি এমন ভাবে বলছো যেন আমি চোর, কিছু চুরি করছি। পুলিশের মতো জেরা করছো। আচ্ছা, কথা কম বল আর চল। বলেই বেরিয়ে গেল শখ আর মুনতাহা। আপু, আমরা পার্কে এসেছি কেন? তোকে বিক্রি করে দিব, তাই তোকে নিয়ে আসছি। সত্যি আপু? দেব এক থাপ্পড়, চল আমার সাথে চল। কিছুতে যেতে শখ দেখতে পেল পার্কের এক কোনায় আয়ান বসে আছে। আপু, আমি যাব না। বেয়াদব মেয়ে, আমার মুখের উপরে কথা বলিস? বলেই হাত ধরে নিয়ে গেল। সরি স্যার, আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করালাম। আচ্ছা, সমস্যা বলতে গিয়েও শখে দেখে রেগে বলল, তুমি এই মেয়েটাকে নিয়ে আসছো কেন?
কি করব বলেন স্যার, সারাদিন বাসায় থাকে, কোথাও যায় না, ঠিকমতো খাওয়া দাওয়াও করে না, সারাক্ষণ একা একা থাকে, তাই ভাবলাম একটু ঘুরিয়ে নিয়ে আসি। আচ্ছা কি বলতে বলো, আমার একটা কাজ আছে। শখ, তুই একটু ওই দিকে যা, স্যারের সাথে আমার কথা আছে। শখ কোনো কথা না বলে চলে গেল। এখন বলো কি বলবে। আসলে স্যার, আপনাকে আমার অনেক কিছু বলার আছে। সেদিন বলতে গিয়েছিলাম কিন্তু শখের জন্য বলতে পারি নাই। আমি আসলে আর কি বল আর কিচ্ছু বলতে পারলো না। তার আগে শখ দৌড়ে এসে মুনতাকে জড়িয়ে ধরে বলল, আপু আমাকে বাঁচাও, মেরে ফেললো আমাকে। কে মেরে ফেলবে আমি থাকতে? কার এত সাহস তোর গায়ে হাত দিবে? কই দেখি কে। ওই দেখো আপু, 3টা কুকুর আমার পেছনে পেছনে দৌড়ে আসছে। মুনতাহা শখের গালে হালকা করে থাপ্পড় বসিয়ে দিল। তুই আমার বোন হয়ে কুকুরকে দেখে ভয় পাস? বেয়াদব মেয়ে, যা এখান থেকে। দেখছিস না বড়রা কথা বলছে? থাপ্পড়টা শখের গালে পড়লেও কলেজেতে গিয়ে লাগছে আয়ানের। আয়ান আর সেখানে থাকতে পারো না। আমার কাজ আছে, পরে কথা বলে নিব। কথাটা বলেই চলে গেল। দূর, আজও বলতে পারলাম না। এখন বলতে না পারলে দেরি হয়ে যাবে। সেদিনও বলতে পারি নাই, আজও বলতে পারলাম না। আসলে সেদিন মুনতাহা আয়ানকে কিছু বলতে চেয়েছিল, তাই অনুরোধ করে আয়ানের হাত ধরেছিল। ঠিক সেই সময়ে শখ চলে আসে, যার কারণে বলা হয়নি। আজকেও শখের জন্য বলা হলো না। দেখতে দেখতে 3টা দিন কেটে গেল। আজ সবাই মিলে বিয়ের শপিং করতে বের হবে। সবাই যে যার মতো রেডি হতে ব্যস্ত। স্যার, মুনতাহা ম্যাডামের তো বিয়ে হয়ে গেছে। কি বলছিস এসব? কবে বিয়ে, কখন বিয়ে, আর তোরা আমাকে এখন জানাচ্ছিস কেন? মুনতাহা যদি অন্য কারো হয়ে যায়, মুনতাহা সহ তোদের সবার লাশ ফেলে দেবো আমি। স্যার, আজকের দিন বাদ দিয়ে 3 দিন আছে। আমরা আপনাকে জানানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু আপনার ফোন বন্ধ ছিল। ও শিট, এটা তোরা কি করলি? এখন যে করেই হোক আমাকে বাংলাদেশে ফিরতে হবে। আমার কথা তুমি অমান্য করেছো মুনতাহা। এর শাস্তি কি ভয়াবহ হতে পারে তুমি নিজেও জানো না। আমি আসছি, তৈরি থেকো। আজ সবাই শপিং করতে বেরিয়েছে। কাল গায়ে হলুদ। 2 পরিবার মিলে একসাথে শপিং করবে বলে ঠিক করেছে। শখের পরিবার চলে এসেছে আগেই, কিন্তু আয়ানেরা এখনো এসে পৌঁছতে পারেনি। তাই সবাই মিলে অপেক্ষা করছে আয়ানের পরিবারের জন্য। একটু পর আয়ানের পরিবার চলে আসলো। আয়ানও এসছে। রুহিকে দেখে সব দৌড়ে রুহির কাছে গেল। আপু রুহি কেমন কোনো উত্তর আছো? দিল না। দেখেই বোঝা যাচ্ছে শখের উপরে খুব রেগে আছে। আপু কথা বলছো না কেন? তুমি রেগে আছো আমার উপরে? তুমি কে যে আমার তোমার ওপরে রাগ করতে হবে? মানুষ তার ওপরে রাগ করতে পারে যার ওপরে তার অধিকার থাকে। তোমার ওপরে আমার কোনো অধিকার নেই, তাহলে আমি কেন তোমার ওপরে রাগ করতে যাব? আমি রাগ করলে মুনতাহার ওপরে করতে পারবো, কারণ 2 দিন পরে আমার ভাইয়ের বউ হবে মুনতাহা। ওর ওপরে আলাদা অধিকার হবে আমার। তুমি আমার ভাইয়ের হবু বউয়ের ছোট বোন, আমি তাই রাগ করতে পারি না। আপু আপু তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? সবাই ভেতরে চলে গেল, আমার সাথে যাবে, চলো। বলল আয়ান। কথাগুলো বলার পরে শখের আয়ানের একবার চোখাচোখি হয়। আয়ান সাথে সাথেই মাথা নিচু করে ফেলে। আপু তোমরা আসো, আমি ওই দিকে গেলাম। ভাই তুই দাঁড়া, আমি তোর সাথে যাব। সব তুমি আসলে আসতে পারো। না আপু, আমি যাব না। এখানে থাকি, তোমরা সবাই শপিং করে নিয়ে আসো। রুহি আর কোনো কথা না বলে আয়ানকে নিয়ে চলে গেল। শখ একা একা দাঁড়িয়ে আছে। খুব কষ্ট হচ্ছে। চোখের সামনে এসব আর দেখতে পাচ্ছে না। ইচ্ছে করছে দূরে কোথাও চলে যেতে। ঠিক সেই সময় হাজির আয়াস। আরে শখ, তুমি এখানে? আমি কাজের জন্য বাইরে গিয়েছিলাম, তাই এতদিন তোমার সাথে দেখা করতে পারি নাই। আপনার লজ্জা করে না? কোন মুখ নিয়ে আমার সামনে আসছেন? আর কোনোদিন আমার সামনে আসলে মেরে তক্তা বানিয়ে দিব, লুচ্চা শালা। শখ মুখ সামলাতে কথা বলল। ভদ্রভাবে তোমার সাথে কথা বলছি, তার মানে এই না যে তুমি যা বলতে আমি তাই শুনবো। তুই আমার কিসের ভদ্র ছেলে রে? তুই একটা লুজার, কাপুরুষ। শখ কথাটা বলেই থাপ্পড় দিতে লাগলো আয়ান। এসে আয়াসের হাত ধরে ফেলল। আয়ান কি করছো? হাত ছাড়ো, আমার লাগছে। তাহলে ভাবো আমার কোথায় লাগছিল। তোমার সাহস কি করে হয় ওর গায়ে হাত তোলার? তোমার এই হাত যদি আমি ভেঙে দেই। আস্তে করে বলল শখ, যেন শুনতে না পায়। আয়ান, আমি কিছু বুঝি না মনে করছো? তুমি যে শখকে ভালোবাসো, কিন্তু শখ তো তোমাকে পাত্তাই দেয় না। আর তুমি শখকে কোনো দিন পাবে না। শখ শুধু আমার। বলেই আয়ানের হাত থেকে ছাড়িয়ে চলে গেল। সত্যি তো আমি শখকে কোনোদিন পাবো না। তবে কি সত্যি ও আয়াসের হবে? না, আর ভাবতে পারছি না।
আয়ান রেগে শখের দিকে তাকালো। শখ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আয়ান শখের হাত ধরে টানতে টানতে নিয়ে গিয়ে মুনতাহার কাছে ফেলে দিল। নিজের বোনকে দেখে শুনে রাখতে পারো না? কথাটা বলেই আয়ান চলে গেল। এই মেয়ে, তুই আবার কি করছিস? যেখানে যাবি একটা না একটা ঝামেলাই পাকাবি। তোকে নিয়ে আর পারি না। আয় আমার সাথে আয়। সবাই শাড়ি পছন্দ করছে, যে যারা মনের মতো শাড়ি পছন্দ করে নিচ্ছে। শখ চুপচাপ বসে আছে। এ কি রে মা, তুই চুপচাপ বসে আছিস কেন? তুই একটা শাড়ি নিবি না? চল, পছন্দ করবি। না আম্মু, আমার কিছু লাগবে না। আমার অনেক জামা আছে, সেগুলো পরে শেষ করতে পারি না। আর তো শাড়ি। চুপ, একদম কথা বলবি না। চল আমার সাথে। বলেই শখের হাত ধরে নিয়ে গেল। কিরে ভাই, চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? তোর বউয়ের জন্য শাড়ি পছন্দ করে দে। তোমাদের যেটা পছন্দ হয় কিনে নাও তো, আমাকে বলছো কেন? বাবা, তোর বউ আর তুই দিবি না? তাই কখনো হয়? আচ্ছা দাঁড়াও দেখছি। এত শাড়ি দেখছে, তবে একটা শাড়িও পছন্দ হচ্ছে না। চোখে যার একটা লাল শাড়ির দিকে। শখ দৌড়ে শাড়ির কাছে গিয়ে শাড়িটি তুলতে যাবে। আয়ানও শখের সাথে শাড়িটি তুলে ফেললো। শখ সাথে সাথে শাড়িটি ছেড়ে দিল। এটা তুমি নেবে? এটা তোমার পছন্দ, কিন্তু এটা তো তোমাকে দেওয়া যাবে না। এটা ভাই তার বউয়ের জন্য পছন্দ করেছে। না আপু, এটা আমার পছন্দ না। এমনি দেখতে আসছিলাম। আমি তো শাড়ি নিব না, আম্মু জোর করলো তাই। আচ্ছা, আমি তোমাকে অন্য শাড়ি পছন্দ করে দিচ্ছি। একই শাড়ি দুটো নিলেই তো হয়। সরি স্যার, আমাদের কাছে দুটো শাড়ি আছে, কিন্তু একটা শাড়ি সেরা, আর আমরা সেরা শাড়ি কি করে বিক্রি করব? নিলে একটাই নিতে পারেন। আচ্ছা, শখ যখন পছন্দ করেছে তাহলে শাড়িটা শখকেই দিয়ে দাও না। না গো, শখকে দেওয়া যাবে না। এটা আয়ান তার বউয়ের জন্য কিনেছে। তারপরে শপিং করে যে যার মতো বাসায় চলে গেল। পরের দিন সন্ধ্যাবেলা আয়ানের বাসা থেকে সবাই এসছে মুনতাহাকে হলুদ দিতে। শখ, এইদিকে আয় তো, তোর সাথে একটু কথা আছে। শখ মুনতাহার কাছে আসতেই মুনতাহা শখকে গাল ভরে হলুদ মাখিয়ে দিল। এটা তুমি কি করলে? আমি চাইছিলাম আমার গায়ে হলুদের অনুষ্ঠানে তুই সবার আগে হলুদ মাখবি, সেটাই করলাম। কিন্তু মুনতাহা, সবকিছু ছেলে খেলা নয়। এটা আয়নের গায়ে ছোঁয়ানো হলুদ ছিল। সমস্যা নেই আপু, এখনো অনেক হলুদ আছে, কিচ্ছু হবে না। কিন্তু মুনতাহা, এটা সবার আগে তোমাকে দেওয়া হবে। তুমি কেন শখকে আগে দিতে গেলে? এই মেয়ে অলক্ষী, সব সময় ভালো কাজে একটা না একটা বাধা তৈরি করবেই। বেয়াদব মেয়ে একটা, একটা বারো আটকালো না মুনতাহাকে। ফুপি, তুমি ওকে বকছো কেন? ও ছোট মানুষ। যাও তো শখ, তুমি হলুদ ধুয়ে আসো। শখ সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালো না, দৌড়ে নিজের রুমে চলে গেল। ওয়াশরুমে গিয়ে হলুদ তুলে ফেললো। আর বাইরে বের হয়নি শখ। বালিশে মুখ গুজে কান্না করছিল শখ। ঠিক সেই সময় শখের আম্মুর ডাক পড়লো। কি রে শখ, তোর হয়েছেটা কি বলতো? রুমে আসলি আর বের হলি না কেন? সবাই কি ভাবলো বলতো? আয়, খেয়ে নিবি, চল। শখ আর কোনো কথা না বলে চুপচাপ উঠে চোখের পানি মুছে চলে যেতে লাগলো, খেতে চলে যেতে লাগলো। শখের সাথে যদি আয়নের বিয়ে না হয় তাহলে আমরা আমাদের কাজ করতে পারবো না। এটা কি হয়ে গেল? মুনতাহার সাথে কেন আয়নের বিয়ে হচ্ছে? আরে সব হয়েছে শখের মায়ের জন্য। উনি তো মুনতাহাকে আয়নের ঘাড়ে ঝুলিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। না হলে শখের বাবা ঠিক বুঝিয়ে শখকে আয়নের সাথে বিয়ে করতে রাজি করাতো। কিন্তু এখন উপায় কি করে শখের সাথে আয়নের বিয়ে দিব? আচ্ছা, আমরা যতটা সহজ ভাবছি ততটা সহজ যদি না হয়, আইন যদি শখের মাথার উপরে ঢাল হয়ে দাঁড়ায়, দাঁড়ালে দাঁড়াবে, তাতে আমাদের কি? আমাদের কাজ হয়ে গেলেই মিটে গেল। হ্যাঁ বাবা, ঠিক কথা বলছো। কিন্তু এখন কি করে আয়ান আর মুনতাহার বিয়ে ভাঙবো? এদিকে আয়শন লোকটি ছেলেটি কানে কানে কি যেন বললো। ছেলেটি শয়তানে হাসি দিয়ে বলল। রাত্রি বাজে 3টা। সবাই গভীর ঘুমে ঘুমিয়ে আছে। ঘুম নেই শুধু 3টি মানুষের চোখে, শখ, আয়ান আর মুনতাহা। ঘুম আসছে না দেখে শখ পুরো রুম জুড়ে ছটফট করছে। কি করবে? কিছুই ভালো লাগছে না, কোনো কিছুতেই শান্তি পাচ্ছে না সে। তাই ডায়েরি নিয়ে বসেছিল।
শখের যখন খুব বেশি মন খারাপ হয় তখন সে ডায়েরি লিখতে খুব ভালোবাসে। মুনতাহা বারবার শুভকে কল করেই যাচ্ছে। শুভর ফোন বন্ধ দেখাচ্ছে। এর আগেও অনেকবার কল করেছে, কিন্তু মুনতাহার কল বারবার কেটে দেওয়া হয়েছে। এখন ফোন বন্ধ। মুনতাহা কি করবে কিছুই বুঝতে পারছে না, মাথা কাজ করছে না। তবে কি শেষ আসাও শেষ? বলে বালিশে মুখ গুজে কান্না করতে লাগলো। শখ বসে বসে লেখালেখি করছিল। হঠাৎ করেই পেছনে কারো উপস্থিতি টের পেয়ে পেছনে তাকালো। এত রাতে আয়ানকে শখ কিছুক্ষণের জন্য দেখে স্থির হয়ে যায়। অন্য সময় হলে ভয়ে চিৎকার করে পুরো বাসা এক করে ফেলতো। আজ কেন জানি ভয় পেতে ইচ্ছে করছে না। এই কি স্যার, আপনি এত রাতে এখানে কেন? কি করতে আসছেন? কোনো সমস্যা হয়েছে? আপুর সাথে কি কথা বলবেন? আয়ান শখের ঠোঁটে হাত দিয়ে বলল, হুশ, একদম চুপ, একটা কথা বলবে না। এত জোরে জোরে কথা বলছো কেন? সবাই জায়গা পেয়ে যাবে, আস্তে কথা বলো। কি হয়েছে স্যার? এত রাতে কি করতে আসছেন? শখ, চলো না, আমরা পালিয়ে যাই। আয়ানের কথায় অবাক হয়ে বলল, স্যার আপনি পাগল হয়ে গেছেন, এই কথা বলতে এত রাতে আসছেন? স্যার আপনি কি আমার সাথে মজা করছেন? আয়ান এবার শখের দুই গালে হাত দিয়ে বলল, আমি তোমাকে ভীষণ ভালোবাসি শখ, আর তোমাকে ছাড়া আমার পক্ষে অন্য কাউকে স্ত্রী হিসেবে গ্রহণ করা সম্ভব না। প্লিজ চলো না, আমরা পালিয়ে যাই। এখনো সময় আছে, দেরি হয়ে যাবার আগেই চলো আমরা চলে যাই। আমি তোমাকে ভীষণ ভালোবাসি, বিশ্বাস করো। তোমাকে না পেলে মরে বেঁচে থাকতে হবে আমার, যাকে বলে জীবন্ত লাশ। আয়নের কথাগুলো শখের কলিজে ছেদ করে বেরিয়ে যাচ্ছে। না সহ্য করা যাচ্ছে, না আয়নের কথাগুলো মেনে তার সাথে যাওয়া যাবে। সবটা শেষ। আমি নিজে সবকিছু শেষ করে ফেলেছি। সেদিন যদি আমি রাজি হতাম তাহলে আজ এত কিছু হতো না। আপনি পাগল হয়ে গেছেন স্যার। আপনি আমাকে ভালোবাসেন, আমি না। আর আমি যাকে ভালোবাসি না তার সাথে সারা জীবন কিভাবে সংসার করব? তাহলে তুমি একটু বোঝো, আমি তোমাকে ভালোবাসি, তাহলে মুনতাহার সাথে কিভাবে সারা জীবন সংসার করব? আমি আর পারছি না শখ, সত্যি আমি হেরে গেছি। আমি রাগ করে মুনতাহার সাথে বিয়েতে রাজি হলেও ভালো তো তোমাকেই বাসি, তোমাকেই চাই আমি। এখন আমি কি করব? বাবা মায়ের সম্মানের দিকে তাকিয়ে বিয়েতে রাজি হয়েছিলাম। আপনার বাবা মায়ের সম্মান আছে, আর আমার বাবা মায়ের সম্মান নেই যে সেটা আপনার জন্য নষ্ট করতে দিব। আপনি চলে যান এখান থেকে, না হলে সবাইকে রাখতে বাধ্য হব। প্লিজ শখ, আমার সাথে চলো। আমি ভালো থাকতে পারবো না তোমাকে ছাড়া। জানো শখ, আমার না বাঁচার অনেক ইচ্ছে। আমি না অনেকগুলো বছর তোমার সাথে বাঁচতে চাই। না, এভাবে কথা বলতে থাকলে আমি আর নিজেকে ওনার সামনে ধরে রাখতে পারবো না। যে করেই হোক ওনাকে সরাতে হবে। আপনি যাবেন নাকি আম্মুকে ডাকবো? বলেই শখ আম্মু আম্মু বলে চিৎকার করতে শুরু করলো। শখ, একটাবার ভেবে দেখো, একবার যদি মুখ ফিরিয়ে নেই না, ফিরেও তাকাবো না আর তোমার দিকে। তাতে আমার কোনো যায় আসে না, আপনি চলে যান। কি হয়েছে রে শখ, চিৎকার করছিস কেন? দরজার উপর থেকে বলল শখের আম্মু। মুনতাহা জায়গা ছিল। চিৎকার শুনে মুনতাহা শখের রুমে আসলো। এ কি আয়ান বাবা, তুমি এখানে? কোনো সমস্যা হয়েছে বাবা? আমি যা ভেবেছিলাম তাই হলো। স্যার শখকে ভালোবাসে। আগে আমাকে পরিস্থিতি ঠিক করতে হবে, মনে মনে বলল মুনতাহা। আয়ার মাথা নিচু করে আছে, কথা বলার মতো শক্তি তার নেই। আরে আম্মু তুমি যাও তো, আমি ওনাকে ডেকেছি। আর শখ, তোর কোনো কাণ্ডজ্ঞান নেই, গরুর মতো চিৎকার করছিস। আসলে আপু। চুপ কর বেয়াদব মেয়ে, আর একটা কথা বললে মেরে সব দাঁত ফেলে দেব। বড়দের মুখে মুখে কথা বলিস বেয়াদব মেয়ে। রাহেলা বেগম আর কিছু না বলে চলে গেলেন। রাহেলা বেগম চলে যেতেই মুনতাহা দরজা লাগিয়ে দিল। শখ, তুই ব্যালকনিতে যা, স্যারের সাথে আমার কিছু কথা আছে। মুনতাহার কথা মতো শখ চুপচাপ চলে গেল। তুমি মিথ্যে কথা বললে কেন মুনতাহা? তুমি তো আমাকে ডেকে নিয়ে আসো নাই, আমি তো নিজে থেকে এসেছি। স্যার আপনি শখকে ভালোবাসেন তাই না? তাহলে আমাকে কেন বিয়ে করছেন বলেন তো? আমার জীবনটা এভাবে নষ্ট করে দিবেন না। আমি আপনাকে ভালোবাসি না, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমি অন্য কাউকে ভালোবাসি। প্লিজ আপনি বিয়েটা বন্ধ করে দিন। তাহলে তুমি কেন রাজি হয়েছো? স্যার আমি বাড়ির বড় মেয়ে, সব দায়ভার তো আমারই। শখ না বলে বেঁচে গেল, কারণ ও ছোট মেয়ে। আমি না বলে কোথায় যাব? আমার তো আর শখের মতো বড় বোন নেই, তার উপরে চাপিয়ে দিব। আমাকে বাঁচান। এই বিয়েটা হলে আপনি আমি কেউ সুখী হব না, আপনি সেটা ভালো করেই বুঝতে পারছেন।
সব বুঝলাম, এখন বিয়েটা ভাঙবো কি করে? আপনি শখকে বিয়ে করে নেন, তাহলেই তো হয়। আয়ান কিছু বলতে যাবে তার আগে শখ বলল, আপু আমি একটু নিচে যাব, বলেই চলে গেল। শখ আমাকে ভালোবাসে না, মুনতাহাও আমাকে বিয়ে করবে না। জোর করে কোনো সম্পর্ক তৈরি করা যায় না। তুমি আমাকে বিয়ে করে নাও। বিয়ের পরে ডিভোর্স দিয়ে তোমার ভালোবাসার মানুষের কাছে চলে যাবে, কেউ আটকাবে না। কিন্তু স্যার। কোনো কিন্তু না। আমাকে বাঁচিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। মেয়েটারে যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ কিন্তু মেয়েটা না। তুই আমার মাথায় হাত দিয়ে বল, মুনতাহা আর আয়ানের বিয়েতে কোনো রকম বাধা সৃষ্টি করবি না তুই? তুমি পাগল হয়ে গেছো, কি সব যাতা বলছো? আমি কেন আপুর বিয়েতে বাধা সৃষ্টি করব? নাটক করবি না। আমি জানি আয়ান তোকে ভালোবাসে, আর তুইও আয়ানকে ভালোবাসিস। যদি উল্টোপাল্টা কিছু করছিস, আমার থেকে খারাপ কেউ হবে না। আপু তুমি এইভাবে কথা বলছো কেন? একটা কথা ভুলে যাবে না, আমার জন্যই আপুর বিয়েটা আয়ান স্যারের সাথে হচ্ছে। আমি যদি এখনো আয়ান স্যারকে বলি আমি ওনাকে বিয়ে করতে রাজি, তাহলে উনি এক্ষুনি আপুর সাথে বিয়ে ভেঙে দিবে। তুই যদি এমনটা করিস তাহলে তুই তোর মরা মায়ের মাথা খাবি। মানে? মানেটা খুব সহজ, তুই আমার মরা মুখ দেখবি। আম্মু এসব কি বলছো তুমি? তুমি আমার আম্মু হতেই পারো না। আমি আমার আম্মুকে নতুন করে দেখছি, কই আগে তো আমার আম্মু এমন ছিল না। মারে কষ্ট পাস না, আমার বড় মেয়েটার সুখ দেখার আমার অনেক ইচ্ছে, তাই জন্য আমি তোকে এতগুলো কথা বললাম। কষ্ট পাস না মা। শখ, তুই চলে এসেছিস, আর একটা কথা বলবি না। তুই এখনই স্যারের সাথে যাবি। এত রাতে কোথায় যাব আমি? কথা কম বল, গেলেই দেখতে পাবি। স্যার ওকে আপনার সাথে নিয়ে যান। মুনতাহার কথা মতো আয়ান শখের হাত ধরে ব্যালকনির দিকে যাবে, ঠিক সেই সময় রাহেলা বেগম এসে বললেন, দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? আর শখ, তোকে একটু আগে কি বললাম আমি? আমি কিচ্ছু জানি না আম্মু, আপু স্যারের সাথে যেতে বলল, কি জানি কাজ আছে। রাত 4টার সময় কি কাজ থাকতে পারে মুনতাহা? আসলে আর কিচ্ছু বলতে পারলো না। রাহেলা বেগম থাপ্পড় বসিয়ে দিল মুনতাহার গালে। খুব বেশি বড় হয়ে গেছো তাই না? বেশি পাকনামি করলে তোমার আদরের বোনকে আর পাবে না, হ্যাঁ বলে দিলাম। বলেই রেগে চলে গেলেন উনি। আচ্ছা আপু, আম্মু এমন করছেন কেন? আমি এই আম্মুকে চিনি না, এটা অন্য কেউ। আমার আম্মু এমন হতেই পারে না। সব তোর জন্য হয়েছে। তুই আমার জীবনটা শেষ করে দিলি রে শখ। তুই কবে নিজের ভালোটা বুঝবি রে? স্যার আপনি চলে যান, এই মেয়ে ভালোবাসা পাওয়ার যোগ্য না। আপনি ভুল মানুষকে ভালোবেসেছেন, হতভাগা মেয়ে কোথাকার। শখ শেষবারের মতো বলবো, যাবে আমার সাথে? লজ্জা করে না? কাল আপনার বিয়ে আর আজ আমাকে এসব কথা বলছেন? আপনার ছেলে মানুষ এমনি একটা দিয়ে হয় না, হাজারটা চাই। সব আপনার জন্য আজ এতগুলো কথা শুনলাম। আপনি এক্ষুনি চলে যান আমার মুখের সামনে থেকে, লজ্জা থাকলে। শখ। কথাটা বলে মুনতাহা শখের গালে থাপ্পড় বসিয়ে দিল। আয়ান সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালো না, চলে আসলো। মুনতাহা শখকে হতভাগা মেয়ে বলে চলে আসলো। এখন সব দোষ আমার, সবাই গল্প, আমি দোষী। আমার কথাটা কেউ একবারও ভাবলো না, কেউ আমাকে একটু বুঝলো না রে। কথাটা বলেই কান্না করতে শুরু করে দিল শখ। না পাওয়ার যন্ত্রণা তোমরা সবাই কি করে বুঝবে? আমার তো কিছু একটা গন্ডগোল লাগছে। তবে কি সেটা আমাকে খুঁজে বের করতেই হবে? তবে কি আয়ান স্যারকে আমি কোনোদিন পাবো না? এভাবে হেরে যাব, নাকি আয়ান স্যারের কাছে চলে যাব? কিছুতেই মাথা কাজ করছে না। হঠাৎ করে কেউ শখের মুখ চেপে ধরলো। তারপরে শখের আর কিচ্ছু মনে নেই। পরের দিন সকালবেলা রুহি আসলো আয়ানকে ঘুম থেকে ঢুকে তোলার জন্য। আয়ানের রুমে এসে দেখে আয়ান কপালে হাত দিয়ে চোখ ঢেকে শুয়ে আছে। আয়ান বলে রুহি ডাক দিতেই আয়ান রুহির দিকে তাকালো। নিজের ভাইয়ের এমন করুণ অবস্থা দেখে বোন হয়ে সত্যি খুব কষ্টকর। রুহি আয়ানকে দেখে কিছুটা ভয় পেয়ে গেল। চোখ মুখ ফুলে আছে, চোখ লাল হয়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে সারা রাত ঘুমোয়নি, কান্না করছে। ভাই তোর খুব কষ্ট হচ্ছে তাই না রে? এখনো সময় আছে, তুই বিয়েটা ভেঙে দিতে পারিস। শখকে বড্ড বেশি ভালোবাসিস তাই না রে? আমি কি মাকে বলবো বিয়েটা ভেঙে দেওয়ার জন্য?
না আপু থাক, তার আর দরকার নেই। যা হচ্ছে হতে দাও। তাকে বোঝাতে পারি নাই তাকে আমি কতটা ভালোবাসি, কতটা চাই আমি তাকে, সে বোঝে না। কালকে রাতে গিয়েছিলাম ওর কাছে, অপমান করে তাড়িয়ে দিয়েছে। আর যাই হোক, জোর করে কারো ভালোবাসা পাওয়া যায় না। শখ আমাকে ভালোবাসে না আপু, প্লিজ তুমি চলে যাও, আমি একটু ঘুমাবো, সারা রাত ঘুমাতে পারি নাই। নিজের প্রাণপ্রিয় আদরের ভাইয়ের এমন অবস্থা রুহির কলিজায় গিয়ে লাগছে। আমার রাগী ভাইটা এতটা শান্ত হয়ে যাবে আমি কখনো ভাবতেও পারি নাই। সব কিছুর জন্য দায়ী শখ। আমার ভাইয়ের যদি কিছু হয় তাহলে আমি শখকে কোনো দিন ক্ষমা করব না। আমিও কি বাচ্চা হয়ে গেলাম? শখ তো বাচ্চা মেয়ে, ওকে ভালো করে বুঝিয়ে বলে হয়তো শুনতো। আমরা তো বোঝানোর চেষ্টাই করি নাই। নিজেকে সামনে নিয়ে রুহি বলল, বলছিলাম কি ভাই, শখ তো বাচ্চা মেয়ে, ও তো ভুল করতেই পারে। আমরা তো বড়, ওকে যদি বুঝিয়ে বলি তাহলে। আর কাউকে কিছু বলতে হবে না, তুমি যাও, আমি ঘুমাবো। কত ঘুমাবি? আমার ভালো করে জানা আছে এখন বসে বসে কান্না করবি, আমি বুঝি না? মনে করছিস? শোন, আমার তোর বড় বোন, ছোট থেকে তোকে মানুষ করছি, তাই তোর মনে কখন কি চলে সব আমি জানি। আয়ান মাথা নিচু করে ফেলল। রুহি আর কোনো কথা না বলে চলে গেল। আর কত সময় লাগবে বাংলাদেশে পৌঁছাতে? আমার আর সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি যেতে বলো, না হলে সব কিছু শেষ করে দেব। একটা আমাদের গাড়ি না, যে আপনি যেভাবে বলবেন সেভাবে, আর বেশি সময় লাগবে না, সন্ধ্যার মধ্যে পৌঁছে যাবেন। শুভ লোকটির কলার ধরে বলল, তোদের জন্য যদি আমি আমার মুনতাহাকে হারিয়ে ফেলি, সব কয়টাকে শেষ করে দেব। তোরা আমার খেয়ে আমার সাথে বেইমানি করিস। আগে বিয়েটা বন্ধ করি, তারপর তোদের দেখছি। আমার কোনো দোষ নেই, আপনার বাবাই তো আমাদের নিষেধ করেছেন যেন আমরা খবরটা আপনার কাছে না পৌঁছে দেই। বাবাকে তো আমি পরে দেখে নেব। রাগে ভয়ে ছটফট করছে শুভ। নিজের প্রিয় মানুষটা অন্য কারো হয়ে যাবে ভাবলেই কলেজে কেঁপে উঠছে শুভর। এখন কেমন লাগে আহনাফ সাহেব? আমার নিজের ছেলেকে তুমি নিজের ছেলের পরিচয় দিয়ে পাপ কাজ করেছো। আর না আমি আর আমার ছেলেকে আমার ছেলেকে পাপ কাজ করতে দিব না। তোমার মেয়েই পারবে আমার ছেলেকে সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসতে। সেই জন্যই শুভকে কল করে সবটা বলে দিলাম। তুমি এই কাজ করছো জানতে পারলে তোমাকে মেরেই ফেলবেন উনি। এতগুলো বছর চুপচাপ ওনার কথা শুনেছি শুধুমাত্র তোমাকে বাঁচানোর জন্য। আহনাফ সাহেবের লোক তোমাকে পাগলের মতন খুঁজছেন, তোমাকে পেলে মেরেই ফেলবেন। মরে গেলে যাব, তবু আমার ছেলেকে আর পাপ কাজ করতে দিব না। আচ্ছা আজ থাকো, আমি আসি, না হলে ধরা পড়ে যাব বলেই চলে গেলাম। বাবা এভাবে আর কতদিন? আমি তোমার নিজের সন্তান হয়েও আমাকে অনাথ হয়ে ঘুরে বেড়াতে হয়। আর ওই ফিয়াজ শখের নিজের ভাই, এতে তুমি নিজের ছেলের পরিচয় দিয়ে রাখছো। তাহলে আমার কি কোনো গুরুত্ব আছে তোমাদের কাছে? আমি না থাকলেও তোমাদের কোনো যায় আসে না। চুপ করাস, একদম বাজে কথা বলবে না। এত কিছু কার জন্য করছে? সবকিছু তোমার জন্যই করছে, তোমার ভবিষ্যতের কথা ভেবে করছে। এক কথায় আর কতজনরে বলবো বাবা? শুভ নিজের বাবা না হয়ে ওকে নিজের বাবার পরিচয় দেই, এক কথা বলে। নিজের সন্তান থাকতে নিজের ভাই ওই ছেলেকে নিজের ছেলের পরিচয় বড় করছে। আমি এখানে কি পেলাম বাবা বলো তো? আমার বোন, আমার ছোটবেলা, বাবা মায়ের ভালোবাসা সব কিছু হারিয়ে ফেলেছি, কিছু পাইনি আমি, আর সহ্য করতে পারছি না আমি। এবার সত্যিটা সবার সামনে আসা দরকার বাবা। দেখো আজ এতগুলো দিন ধৈর্য ধরতে পারছো, আর কয়টা দিন বাবা, তারপর সব কিছু সামনে নিয়ে আসবো। সবটা তোমার মায়ের জন্য হয়েছে। আমি শখের সাথে আয়নের বিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু তোমার মা সবটা নষ্ট করে দিল। মুনতাহাকে বিয়ে করাতে রাজি হয়ে গেল, যার ফলে কাজটা কঠিন হয়ে গেছে। হয়েছে, তোমার নাটক বন্ধ করো। কয়েক বছর ধরে তোমার নাটক দেখছি। কথাটা বলেই রেগে চলে গেল আয়াস। এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে মিহু। নিজের দেশে এসে একটা দীর্ঘশ্বাস ফেললো মিহু। আবার এত বছরের অপেক্ষার ফল আজ সফল হলো। এইবার আয়ান আর আমাকে না করতে পারবে না। আমাকে বিয়ে না করে কোথায় যাবে আয়ান সোনা? বলেই মিহু লজ্জা 2 হাত দিয়ে মুখ ঢেকে নিল।
কি ব্যাপার, এতক্ষণ হলে দাঁড়িয়ে আছি, আয়াসের কোনো খবর নেই। ও তো বলেছিল আমাকে নিতে আসবে। একটা কাজ ছেলেটাকে দিয়ে হয় না। টুকি, তুমি আমার কথা মনে করছিলে আর আমি তোমার কাছে চলে আসলাম। দেখছো ভালোবাসার কত টান। দেখো আয়াস, আমি আগেই বলেছি তুমি আমাকে পাওয়ার স্বপ্ন ভুলে যাও। আমি শুধুই আয়ানকে ভালোবাসি। আমি আমি চাই না তুমি শুধু শুধু আমাকে ভালোবেসে কষ্ট পাও। ওরে বাবা, মহারানী রেগে গেল যে। আমি মজা করছিলাম। চলেন মহারানী, আপনাকে বাসায় পৌঁছে দেই। সব কথা পরে হবে, আগে আয়ানের কথা বলো। ওর ধারে কাছে কোনো মেয়েকে আসতে দাওনি তো? এবার মিহুর কথায় আয়াসের মুখ কালো হয়ে গেল। এবার সে কি করে বলবে তারই বোনের সাথে আয়ানের বিয়ে? তার কথা মতো শখকে আয়ানের জীবন থেকে দূরে সরাতে চাইলেও তার আয়ান শখকে নিজের থেকে বেশি ভালোবাসে। সবচেয়ে শখকে সবসময় শখের চোখে চোখে রাখে। সে মেহুকে কি করে এসব কথা বলবে? যদি মিহু আমাকে ভুল বোঝে, না থাক, এখন কিছু বলবো না। বিয়েটা হয়ে যাক, তারপরে কিছু একটা বলা যাবে। সবকিছু ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। মিহুরানী, এখন চলো, তোমাকে বাসায় পৌঁছে দেই। বলেই বাসার উদ্দেশ্যে রওনা হলো আয়াস ও মিহু। সারাদিন পেরিয়ে সন্ধ্যা হয়ে গেছে। আয়াসের বাসায় সবাই চলে এসছে। মুনতাহাকে বউ সাজানো হয়ে গেছে। এবার কাজী সাহেব বিয়ে পড়ানোর জন্য বউকে নিয়ে আসতে বলল। আয়ানকে কবুল বলতে বললে আয়ান 3 বার কবুল বলে রেজিস্ট্রি পেপারে সাইন করে দিল। মুনতাহাকে বললে মুনতাহা তাই করলো। আলহামদুলিল্লাহ, বিয়ে সম্পূর্ণ হলো। আজ থেকে আপনার স্বামী স্ত্রী। সবাই নতুন দম্পতির জন্য দোয়া করুন, তারা যেন সুখে দুঃখে একে অপরের পাশে থাকতে পারে এবং সারা জীবন সুখের সংসার করতে পারে। না, ঘুম থেকে লাফ দিয়ে ধরপড়ে উঠল শখ। ভয়ে হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে শখ। তার মানে এটা স্বপ্ন ছিল না। আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম আয়ান স্যার অন্য কারো হয়ে গেছে। ভাবতেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে। কিন্তু স্যার তো সত্যি সত্যি আজ অন্য কারো হয়ে যাবে। শখ ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সন্ধ্যা 6টা বাজে। কাল রাতের কথা মনে পড়তে শখের মনে হলো কেউ ওর মুখ চেপে ধরেছিল। আর কিচ্ছু মনে নেই, কিন্তু আমি সারাদিন এত কি করে ঘুমালাম? মাথা কাজ করছে না। মাথা ধরে বসে আছে শখ। ঠিক সেই সময়ে রুমে আসে মুনতাহা। কি রে, তোর ঘুম ভাঙলো? কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। আম্মু বললো তুই নাকি অসুস্থ, তাই আসতে পারছি না। দেখ তো আমাকে কেমন লাগছে। অনেক মানুষ বাসায়, অসহ্য লাগছে। তুই তো জানিস আমি বেশি মানুষ পছন্দ করি না, তাই তোর রুমে আসলাম। যা গিয়ে ফ্রেশ হয়ে আয়। শখ আর কোনো কথা না বলে চলে গেল ওয়াশরুমে। শখ চলে যাওয়ার সাথে সাথেই মুনতাহা আবার সবাইকে কল করলো। একটি লোক ধরে বলল, এই মেয়ে, তোর লজ্জা শরম নেই? দেখতেছো শুভ তোমাকে ইগনোর করছে, তবুও তুমি বিরক্ত করেই যাচ্ছ। শুভ তোমার সাথে কথা বলতে চায় না। তুমি আর এখানে ফোন বা মেসেজ দিবা না বলেই লোকটি কেটে দিল। শুনুন, আমার কথাটা একবার শুনুন। একটাবার শুভর কাছে ফোনটা দিন, আমি শুধু কয়েকটা কথা বলবো শুভকে। হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? ওপাশ থেকে আর কোনো উত্তর এলো না। মুনতাহা বুঝতে পারলো কলটি কেটে দেওয়া হয়েছে। কেন করলে শুভ এরকম? কি দোষ ছিল আমার? আমি তোমাকে ভালোবাসতে চাই নাই, তবে কেন এসেছিলে আমার জীবনে? আর এখন আমার সবকিছু এলোমেলো করে দিয়ে আমাকে অবহেলা করছো। আমি যে আর পারছি না শুভ। বলেই কান্না করতে লাগলো মুনতাহা। শখ ওয়াশরুমে গিয়ে দেখলো তার হাত ভর্তি মেহেদি। হাতের মাঝখানে এ লেখা। তার যতদূর মনে আছে সে তো মেহেদি দেয়নি, তাহলে মেহেদি দিয়ে দিল কে? শখ শাওয়ার নিয়ে চুল ঝাড়তে ঝাড়তে বের হলো। এ কি আপু গেল কোথায়? এইখানেই তো ছিল। শখ একটা সালোয়ার কামিজ পরে বাহিরে গেল। বর এসছে বলে সবাই চিৎকার করছে। শখের আর বুঝতে বাকি রইল না যে আয়ানরা চলে এসছে। আল্লাহ, আমাকে ধৈর্য দাও, আর পারছি না। এমন কপাল যেন শত্রুরও না হয়। নিজের চোখের সামনে নিজের কাছের মানুষটা অন্য কারো হয়ে যাচ্ছে। মুনতাহাকে আয়ানের পাশে নিয়ে গিয়ে বসানো হলো। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলো। দূর থেকে সবকিছু দেখছে শখ। মুনতাহা ও আয়ান দুটি মানুষ যেন পাথর হয়ে গেছে। কারো মুখে কোনো কথা নেই, যেন মাটির পুতুল, যার যেভাবে খুশি ব্যবহার করছে। সবার খুশির জন্য চুপচাপ সবকিছু সহ্য করে নিচ্ছে। কাজী সাহেব মুনতাহাকে কবুল বলতে বললো। মুনতাহা কিছু বলার আগেই শুভ তার দলবল নিয়ে পুরো বিয়ে বাড়ি ঘিরে ফেললো। শুভ কাজী সাহেবের মাথায় বন্দুক ঠেকিয়ে বলল, খুব শখ তাই না তোর বিয়ে পড়ানোর? এখন উপরে গিয়ে বিয়ে পড়াবি, যা। আমার কোনো দোষ নেই, আমার কাজই এটা। তার জন্য আপনি আমাকে মারবেন? আমি আপনার বাবার মতো হই। এই বাড়িতে কোনো বিয়ে হবে না, লাশ ফেলে দেবো আমি।
বলেই মুনতাহার চুল ধরে টেনে তুলে বলল, খুব শখ তাই না রে অন্য কাউকে বিয়ে করার? তোকে বলেছিলাম আমাকে যা ইচ্ছা খুশি করিস, কিন্তু অন্য কারো হবার এমন দুঃসাহস কখনো দেখাবি না। এর পরিণাম খুব খারাপ হবে। তুই আমার কথা অমান্য করিস। এতদিন শুভর ভালোবাসা দেখেছিস, এখন শুভর ঘৃণা দেখবি কতটা ভয়ঙ্কর। ছাড়ুন আমাকে, লাগছে আমার আপনার ভালোবাসা এতদিন। আর বলতে পারো না। শুভ আরো শক্ত করে মুনতাহার চুল টেনে ধরলো। মুনতাহা ব্যথা চিৎকার করছে। সবাই ভয়ে চুপ হয়ে আছে, কারো মুখে কোনো কথা নেই। কালো পোশাক পরা ভারী দেহের মানুষেরগুলোর কাছে বন্দুক হাতে পুরো বাসা ঘিরে ধরে দাঁড়িয়ে আছে। পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। মুখে কালো মাস্ক দিয়ে ঢাকা, তাই চেনারও উপায় নেই। এতক্ষণ দূর থেকে সবকিছু দেখছিল আয়ান। এসব দিকে রেগে এসে শুভর গালে থাপ্পড় বসিয়ে দিল। শুভ মুখের দিকে না তাকিয়ে বলল, এই কেরে, কার এত বড় সাহস আমার গায়ে হাত তুলে? বন্দুক হাতের সামনের দিকে তাকিয়ে বলল, ভাইয়া তুমি? হ্যাঁ আমি। এটা তোর কি ধরনের ব্যবহার? এই শিক্ষা পেয়েছিস তুই? আমার থেকেও কি তোর রাগ বেশি? শুভ এবার মাথা নিচু করে ফেলল। কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, ভাইয়া তুমি জানো না এই মেয়েকে পাওয়ার জন্য কত বড় বেয়াদব হতে পারি। ওকে বলেছিলাম আমি ছাড়া অন্য কারো হওয়ার সাহস না দেখায়, ও সেটাই করেছে। ওকে আমি শেষ করে দেব। বলেই মুনতাহার দিকে এগিয়ে যেতে লাগলো। আয়ান আস্তে করে শুভ বলে ডাক দিল। শুভ থেমে গেল। রাগ করিস না, ভালোবাসা এইভাবে হয় না। রাগ না দেখিয়ে সুন্দর করে বুঝিয়ে বলে দেখতি, মনের কোণে কোথাও না কোথাও একটা জায়গা তৈরি হয়ে যেত। রাগ দিয়ে ভালোবাসা হয় না। ভালোবাসতে সুন্দর ব্যবহার আর ধৈর্যের দরকার সবচেয়ে আগে। তুই চিন্তা করিস না, তোর বিয়ে মুনতাহার সাথেই হবে। আমি নিজে দাঁড়িয়ে থেকে তোদের বিয়ে দিব। তখনই রুহি বলল, তাহলে আমাদের কি হবে? মুনতাহার সাথে তো তোর বিয়ে হওয়ার কথা। আমাদের মান সম্মান সবকিছু শেষ হয়ে যাবে। ভাইয়া তোমার সাথে মুনতাহার বিয়ে হচ্ছে, কিন্তু তুমি তো। চুপ, আর একটা কথাও না। আমি এই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব না। আপনি দিলেই কি আর না দিলেই কি, আমি মুনতাহাকে বিয়ে করব। ও শুধু আমার বউ হবে। এতে যে বাধা দিতে আসবে আমি তাকেই শেষ করে ফেলবো। মুনতাহা শুধু আমার। ও যদি আমার না হয় তাহলে আমি ওকে অন্য কারো হতে দেব না। ওকে মেরে নিজেই নিজেকে শেষ করে দেব। কি বেয়াদব ছেলে রে বাবা! আমি কিছুতেই বিয়ে দিব না। দরকার পড়লে সারা জীবন মেয়েকে ঘরেই বসিয়ে রাখবো। আন্টি, আপনি শান্ত হন। আপনি শুভকে যতটা খারাপ ভাবছেন ও এতটা খারাপ না। মুনতাহাকে খুব বেশি ভালোবাসে, তাই এমন পাগলামি করছে। আমি ওকে ছোট থেকে চিনি, ও খুব ভালো। শুভ অবাক। ও রাগী ভাই এত সুন্দর করে কথা বলছে, তাও আবার এতটা শান্ত হয়ে। এই ছেলে তোমার কি হয়? তুমি কিভাবে ওকে চিনো? আর ওর হয়ে এত কথাই বা বলছো কেন? পরে যদি আমার মেয়েকে নিয়ে গিয়ে মেরে ফেলে, তার দায়ভার কে নিবে? তুমি? আয়ান হালকা হেসে বলল, আন্টি ও আমার ফুপির ছেলে, সম্পর্কে আমার ফুফাতো ভাই হয়। ওকে আমি কোনোদিন ফুফাতো ভাই বলে মনে করি নাই, নিজের ভাই মনে করে আসছি। আর আমি আপনাকে কথা দিলাম, মুনতাহার যদি কিছু হয় তার দায়ভার আমার। বাবা, এতটা বিশ্বাস? মুনতাহার বাবা না আসলে আমি কিছু করতে পারবো না। আমার তো তোমাকে পছন্দ, এই ছেলেকে না। আপনার পছন্দ হলেই কি আর না হলেই কি, আমার তাতে কিছু যায় আসে না। ভাইয়া কারো বিয়ে পড়ানো লাগবে না, আমি নিজের বিয়ে নিজেই করে নিতে জানি। বলেই মুনতাহার হাত ধরে টানতে টানতে নিয়ে চলে গেল শুভ। কেউ কিচ্ছু বলতে পারলো না ভয়ে। আচ্ছা এত কিছু হয়ে গেল, বাবা কোথায়? বাবাকে তো দেখছি না। আয়ান এখন কি হবে? এই মেয়েকে যে শুভ ভালোবাসে, আগে জানলে কখনোই তোর সাথে বিয়ে ঠিক করতাম না। আচ্ছা আপু বাদ দাও, চলো বাসায় চলে যাই আমরা। আয়ান তোর মাথা খারাপ হয়ে গেছে। বউ ছাড়া বাসায় ফিরলে লোকে কি বলবে? কতটা অপমানিত হতে হবে। আর বাবা মা এটা কি করে সহ্য করবে? আয়ান চুপ করে আছে। আমি সফল হয়েছি, আমার কাজ আমি করে ফেলেছি। এখন কোথায় যাবে? আর আনহাব সাহেব, আমি আজকেই আমার ছেলেকে আমার কথা বলে দিব বলেই লোকটি হাসলো। আমি তোমাকে কি বলবো? সত্যি লজ্জায় আমার বলার কিচ্ছু নেই। আমার মেয়ে যে অন্য কাউকে ভালোবাসে এটা আগে জানলে আমি তোমার সাথে মুনতাহাকে বিয়ে দিতে রাজি হতাম না। স্যার, এখন এসব বলে কি হবে? আমাদের যা ক্ষতি করার তা করেই দিয়েছেন। এখন আমরা সমাজে মুখ দেখাবো কি করে? বউ নিতে এসে খালি হাতে ফিরে যাব। এর থেকে অপমানের কি হতে পারে? তোমরা যদি রাজি থাকো আমি তোমাদের খালি হাতে ফিরতে দিব না। আমি আমার শখের সাথে তোমাকে বিয়ে দিতে চাই।
তোমরা কি আমার শখকে মাফ করে মেনে নিবে? রুহির হাত ধরে বলল শখের আব্বু। আয়ান কোনো কথা বলছে না। রুহি আয়নাব সাহেবের কথায় খুব খুশি হলো, বলল শখ তো আয়ানকে বিয়ে করতে চায় না, শখ কি রাজি হবে? শখকে রাজি করানোর দায়িত্ব আমার। আমি বললে ঠিক আমার কথা শুনবে। আমি কি খেলনা নাকি যার যেভাবে ইচ্ছে খেলবে? আমি শখকে বিয়ে করব না। আপু তুমি থাকো, আমি চলে গেলাম। বাবা মায়ের কথা একটা বার ভাববি না আয়ান? তারা কত আশা করে বসে আছে, তুই তাদের জন্য নতুন বউ নিয়ে যাবি। বাবা মায়ের সম্মানের দিকটা একবার ভাব। তুই কেমন ছেলে রে? আপু আমি আর একটা কথা শুনতে চাই না। আমি যা বলবো তাই হবে। আমি তোর বড় নাকি তুই আমার বড়? তোর এত সাহস হয়ে গেছে, তুই আমার মুখে মুখে কথা বলছিস? আয়ান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রুহি তার স্বামীকে হাত দিয়ে ইশারা করলে উনি এসে আয়ানকে নিয়ে যায়। রুহি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল পাগল ভাই আমার, কেউ না জানলে আমি জানি তুই শখকে কতটা ভালোবাসিস। তুই যে অভিমান থেকে শখকে বিয়ে করতে চাইলি না সেটাও আমি জানি। তোর ভালোর জন্যই আমাকে এতটুকু কঠিন হতে হলো। প্লিজ ভাই, আমাকে ভুল বুঝিস না। এতক্ষণ দূর থেকে সবকিছু দেখছিল শখ, কি বলবে এখন তার কি করা উচিত সে কিছুই ভাবতে পারছে না। আয়নাব সাহেব এসে শখের হাত ধরে বলল আমাকে বাঁচা মা তুই। এখন আমার সম্মান রক্ষা করার শেষ সম্বল তুই। এখন তুই যদি আমার থেকে মুখ ফিরিয়ে নিস তাহলে আমার মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। বাবা তুমি এসব কি বলছো? একদম বাজে কথা বলবে না বলে দিলাম, না হলে আমি খুব রাগ করব আর কথা বলবো না তোমার সাথে। আমার একটা কথা রাখবি? কথা দিয়ে রাখবি? আচ্ছা কথা দিলাম। তুই আয়ানকে বিয়ে কর, আমার অসম্মান হওয়া থেকে বাঁচিয়ে দে মা। আমি দুহাত জোর করে বলছি। বাবা তুমি এমন করে বলছো কেন? তুই কিন্তু আমাকে কথা দিয়েছিস। আচ্ছা বাবা, আমি বিয়ে করব, তোমার জন্য আমি সব কিছু করতে পারি বাবা, তবু তুমি বাজে কথা বলবে না। আয়নাব সাহেব শখকে জড়িয়ে ধরে বলল লক্ষ্মী মেয়ে আমার, আমি তাহলে সবাইকে বলি। বলেই চলে গেল। রহিমা, শখ রাজি, ও বিয়ে করবে। সত্যি বলছেন স্যার? সত্যি মা। এখন তোমাদের বউকে তোমরা নিজের মতো করে বউ সাজিয়ে নাও। আলহামদুলিল্লাহ বলেই শখকে সাজাতে চলে গেল রুহি। তারপর শখকে বউ সাজিয়ে আয়নের পাশে বসানো হলো। শখ ভয়ে চুপ করে আছে, সেই সাথে ভেতরে ভেতরে খুব খারাপও লাগছে। আজ বাবা মাকে ছেড়ে চলে যেতে হবে বলে কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলো। আয়ানকে কবুল বলতে বললে আয়ান 3 বার কবুল বলে দিল। তারপর রেজিস্ট্রি পেপারে সাইন করে দিল। কাজী সাহেব শখের কাছে আসলো। শখকে কবুল বলতে বললে শখ চুপ, কোনো কথা বলছে না। একটু পরে ফোপানের আওয়াজ পাওয়া যাচ্ছে। সবাই বুঝতে পারলো শখ কান্না করছে। রুহি শখকে ভালো করে বুঝিয়ে বলল। প্রায় 5 মিনিট পরে শখ 3 বার কবুল বলল, তারপরে সাইনও করে দিল। কাজী সাহেব বলে উঠল আলহামদুলিল্লাহ, বিয়ে সম্পূর্ণ হলো। সবাই নতুন সম্পত্তির জন্য দোয়া করুন, ওরা যেন সারা জীবন একসাথে একে অপরের পাশে থাকতে পারে। এরপরেই দোয়া করে মোনাজাত করে কাজী সাহেব চলে গেলেন। সবাইকে বিয়ের মিষ্টি খাওয়ানো হলো। সবকিছু শেষ, এবার বিদায়ের পালা। শখের বাবা আয়নের হাতে শখের হাত দিয়ে বলল বাবা, আজ থেকে আমার মেয়ের দায়িত্ব তোমার। আমার মেয়েকে কখনো কষ্ট দিও না। খুব আদরের মেয়ে আমার, ভরসা করে তোমার কাছে দিয়ে দিলাম। আশা করি তুমি এর মর্যাদা রাখবে। স্যার আপনি চিন্তা করবেন না, আপনার ভরসার মূল্য আমি দিব। আয়নের কথায় আয়নাব সাহেব ভরসা পেল। গাড়িতে ওঠার সময় বাঁধলো ঝামেলা। শখ কিছুতেই একা যাবে না, বাবা মাকে শখের সাথে যেতে বলছে। চিৎকার করে কান্না করছে ওর মাকে জড়িয়ে ধরে। শখের আম্মু কোনোরকম শখকে বুঝিয়ে গাড়িতে তুলে দিল। গাড়ি ছেড়ে দিল। গাড়ি চলছে তার আপন গতিতে। শখের কান্না আরো দ্বিগুণ বেড়ে যাচ্ছে। তা দেখে আয়ান বিরক্ত হয়ে বলল আপু এই মেয়েকে গাড়ি থেকে নামিয়ে দাও, কানের মাথা খেয়ে দিল। আয়নের কথা শুনে হা হয়ে আয়নের দিকে তাকিয়ে আছে। শখের কান্নার আওয়াজ কিছুটা কমে আসছে। সে একবার আয়নের দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে আবার কান্না করা শুরু করে দিল। শুভ মুনতাহাকে টানতে টানতে কাজীবের সামনে এগিয়ে ফেলে দিল। আপনি কি মানুষ? একে তো টানতে টানতে নিয়ে আসছেন, আবার ফেলে দিলেন। এখনো কিছুই করিনি তোমার সাথে, তুমি যা করেছো তার শাস্তি তুমি পাবে। বেয়াদব ছেলে, মেয়েদের সম্মান করতে জানেন না, আবার বড় বড় কথা বলছে। আপনার মতো বেয়াদব ছেলেকে আমি কিছুতেই বিয়ে করব না। চললাম আমি। মুনতাহা উড়ে চলে যেতে লাগলে শুভ মুনতাহার হাত ধরে ফেলল। তোমার সাহস তো কম না, একে তো অন্যায় করেছো আবার মুখে মুখে কথা বলছো। আগে তুমি বড়দের সম্মান করতে শেখো। আপনি আগে ছোটদের ভালোবাসতে শিখেন, তারপরে ছোটদের থেকে সম্মান আশা করবেন। তুমি অন্যায় করে এত কথা বলছো কি করে? তোমাকে তো আমি কোনো অন্যায় করি নাই, অন্যায় তো আপনি করছেন, স্বার্থপর ছেলে একটা। তোমাকে পাওয়ার জন্য যদি আমাকে স্বার্থপর হতে হয় তাহলে আমি সেটা হতেও রাজি।
তাহলে আপনার এই ভালোবাসা কোথায় ছিল এতদিন? যখন থাক, আপনাকে বলে লাভ নেই, আপনার মতো বেয়াদব ছেলে এটা বুঝবে না। আমি বাসায় চলে গেলাম। বলে হাঁটা শুরু করলো মুনতাহা। শুভ এসে মুনতাহাকে কোলে তুলে নিল। খুব শখ তাই না রে আমার থেকে পালানোর? আমি যতদিন বেঁচে আছি আমার হাত থেকে তোর মুক্তি নেই। এই জীবনটা আমার সাথেই তোর কাটাতে হবে। আমি মরে যাব, তবুও আপনার মতো ছেলের সাথে আমি সংসার করব না। নামান আমাকে বলছি। কথাটা বলেই শুভর বুকে কিল ঘুষি মারতে শুরু করলো। শুভ তো শুভই, মুনতাহার আমার পাগলামি বেশি ভালো লাগছে তার কাছে। পাগলামি করে লাভ নেই পাখি, তুমি আমার খাঁচায় বন্দি, এখান থেকে তোমার মুক্তি নেই। অসভ্য ছেলে, আমাকে নামান। আপনার লজ্জা করে না? এত রাতে একটা মেয়ে তার বিয়ের আসর থেকে তুলে এনেছেন, এখন আবার কোলে তুলে নিচ্ছেন? কোন অধিকারে? শুভ ডেন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আমার বউকে আমি নিয়ে আসছি। ভাইয়া শখকে ভালোবাসে, তুমি কেন ওদের মধ্যে কাবাব মে হাড্ডি হবে? আর অধিকারের কথা বলছো, চলো। বলেই কাজী অফিসের ভিতরে নিয়ে গেল। মুনতাহা অফিসের ভিতরে দিয়ে গিয়ে দেখলো একটা মেয়ে আর একজন মধ্যবয়স্ক মহিলা দাঁড়িয়ে আছে। আপনি? কাজী সাহেব বলল, আপনি এখানে? তার মানে এটা আপনার অফিস? অসম্ভব, আমি এই ছেলের বিয়ে পড়াতে পারবো না। ঠিক বলেছেন কাজী সাহেব, একদম এই বেয়াদব ছেলের সাথে আমার বিয়ে দিবেন না। আমি না আপনার মেয়ের মতো, আপনি এভাবে আমার জীবনটা নষ্ট করে দিবেন না কাজী সাহেব। তুই আর একটা কথা বললে তোর গলা টিপে এখনই মেরে ফেলবো। আমাকে কোলে থেকে নামান, আমার লজ্জা লাগছে। কি রে শুভ, এই তোর কি ধরনের ব্যবহার? আসলে আম্মু। ও আচ্ছা, তাহলে এটা শুভর আম্মু। এবার তোমাকে দেখাচ্ছি মজা, সাধু। আন্টি, আপনার ছেলে খুব খারাপ, আমাকে ভালোবাসার ফাঁদে ফেলে পালিয়ে গিয়েছিল। আমি অনেক খুঁজেখুঁজি করি কিন্তু খুঁজে পাই নাই। আজ আমার বিয়ে, কোথায় থেকে এসে বিয়ে থেকে তুলে আনলো। আমার বাবা মায়ের একটা সম্মান আছে না বলেন? আমি এই বিয়েতে কিছুতেই করতে পারবো না। নাটক করা হলে এদিকে আসো, ফটাফট রেজিস্ট্রি পেপারে সাইন করে কবুল বলে দাও। আমাকে রাগিও না মুনতাহা, পরিণাম খুব খারাপ হবে। খুব শান্ত হয়ে বলল। তা দেখে মুনতাহা কিছুটা ভয় পেয়ে গেল, চুপচাপ গিয়ে চেয়ারে বসলো। কাজী সাহেব, ভালোই ভালোই বিয়ে পড়াবেন নাকি অন্য রাস্তা দেখবো? আমি শুধু তোমার মায়ের জন্য বিয়েটা পড়াচ্ছি, না হলে তোমার মতো বেয়াদব ছেলের বিয়ে কোনোদিন পড়াতাম না। বলে বিয়ে পড়ানো শুরু করে দিল কাজী সাহেব। শুভকে কবুল বলতে বলে সেকেন্ডের মধ্যেই 3 কবুল বলে দিল, সাথে রেজিস্ট্রি পেপারে সাইন করে দিল। মুনতাহাকে কবুল বলতে বললে মুনতাহা কান্না করে উঠল। একটা মেয়ের বিয়ে নিয়ে কত স্বপ্ন থাকে, সেখানে বাবা মা আত্মীয় স্বজন কেউ নেই। এমনভাবে বিয়ে করতে কে চায়? বাবা মার জন্য খুব কষ্ট হচ্ছে, আমি তো এতটা কষ্ট ওনাদের দিতে চাই নাই। মা, আমি তোমার মনের কথা বুঝতে পারছি, কষ্ট পেও না মা। আমি তোমাদের বিয়ের পরে নিজেই তোমার বাবা মায়ের কাছে নিয়ে যাব, কথা দিলাম। বিয়েটা করে নাও লক্ষ্মী সোনা মা আমার। শুভর মায়ের কথায় মুনতাহা ভালোবাসা খুঁজে পেল, তাই কবুল বলে দিল। বড়দের কথা অমান্য করা যায় না। এবার রেজিস্ট্রি পেপারে সাইন করে দিল। আরো 3 জন আসলো, 2 জন মেয়ে, 1 জন ছেলে। আর মুনতাহা শুভর বিয়ের সাক্ষী হয়ে সাইন করলো। আলহামদুলিল্লাহ, বিয়ে সম্পূর্ণ হলো। আজ থেকে ওরা স্বামী স্ত্রী। দয়া করে সারা জীবন সুখে সংসার করো। তারপর সবাই কাজী অফিসের থেকে বেরিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলো। এদিকে তোকে দিব একটা কানের নিচে। এখন তোর পাশে থাকা উচিত, তা না করে তুই উল্টাপাল্টা কথা বলছিস। এমন স্বামী যেন শত্রুরা না হয়। কান্না করতে করতে বলল শখ। শখের কথা শুনে সবাই হেসে দিল। আয়ান রাগি চোখে শখের দিকে তাকালো। শখ সাথে সাথে মুখ ঘুরিয়ে নিল। অবশেষে গাড়ি তার গন্তব্যে এসে পৌঁছালো। এখন শখকে সবাই কতটা মেনে নেবে তা নিয়ে বেশ চিন্তা সবার। দরজার কাছে আয়ানের মা দাঁড়িয়ে আছে নতুন বউকে বরণ করে নেওয়ার জন্য। শখকে দেখে উনি বেশ খুশি হয়েছে, তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। রুহি আগেই ফোন করে তার মাকে জানিয়ে দিয়েছিল, সেজন্য আর কোনো সমস্যা হয়নি। কিন্তু আমাদের সমাজের মানুষ তো কানাকানি না করলে তাদের পেটের ভাত তো হজম হয় না, তাই তারা তাদের কাজ শুরু করে দিল। শেষে কিনা আয়ান একটা বাচ্চা মেয়েকে বিয়ে করে আনলো। এই মেয়ে তো নিজেই বাচ্চা, এই বড় হবে কবে, আবার বাচ্চা কাচ্চা মা হবে কবে? হ্যাঁ গো আয়ানের মা, নাতি নাতনি মুখ দেখতে পারবে তো? এই বাচ্চা মেয়ে সংসার করতে পারবে তো, নাকি পালিয়ে যাবে? আমার তো মনে হয় না আয়ানের সাথে সংসার করে খাবে। দেখবে বয়ফ্রেন্ডের সাথে 2 দিন পরেই চলে যাবে। সবাই যে যার মতো বলে যাচ্ছে। এসব শুনে শখের খুব খারাপ লাগছে, কিচ্ছু বলতে পারছে না, কান্না করে যাচ্ছে নীরবে। আয়ান রেগে বলল, এক কাজ করেন আপনারা, বরং আমার বউকে আপনাদের সাথে নিয়ে যান। মনে হচ্ছে বিয়ে আমি না আপনারা করছেন।
সংসার আপনাদের সাথে করবে, তাই আপনাদের এত লাগছে। আর কল্পনা আন্টি কি বললেন আপনি? বয়ফ্রেন্ডের সাথে আমার বউ পালিয়ে যাবে? আপনি তো আপনার মেয়েকে বিয়ে দিতে চেয়েছিলেন, আর আপনার মেয়ে বিয়ের দিন তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে। সেই জন্য আপনি সবাইকে নিজের মেয়ের মতো ভাবছেন।